আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। দীর্ঘদিন আমার গাড়িটা তেমন কোনো সার্ভিস করা হয়নি। গাড়িটা অলমোস্ট চলেছে প্রায় 14,000 কিলোর মতো। এর মধ্যে ফ্রি সার্ভিসগুলো দেওয়া হয়েছে, কিন্তু তেমন কোনো পেড সার্ভিস দেওয়া হয়নি। তো আজকে মূলত গাড়িটা নিয়ে যাব ইয়ামাহা সার্ভিস সেন্টারে। ইয়ামাহার যে 1500 টাকার প্যাকেজ 3 পেড সার্ভিসটা আছে সেটা দেওয়ার জন্য। গাড়িটাতে এখন বর্তমানে তেল নেই বললেই চলে, হয়তো 1 থেকে 1.5 লিটার মতো আছে। তো সকাল সকাল আমি চলে যাই, কারণ এর আগের দিন রাতে আমি বুকিং দিয়ে রেখেছি অলরেডি, যেহেতু আমার সময় 10টায়। তো সকাল সকাল চলে যাই। গাড়ির বর্তমান অবস্থা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছেন। কাদামাটি লেগে একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ দীর্ঘ অনেকদিন যাবতই চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আজকেও মোটামুটি আকাশ মেঘলা হয়ে আছে। জানি না সার্ভিসের পর আদৌ ক্লিন রাখতে পারবো কিনা গাড়ি, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হয় না আগামী 2-1 দিনও বৃষ্টি থামবে। যাই হোক, তো গাড়ি স্টার্ট দিয়ে প্রথম ডিরেক্ট চলে যাই সার্ভিস সেন্টারে। তখন অলমোস্ট 9:30-এর আশেপাশে বাজে এরকম। সার্ভিস সেন্টারটা একদম ইয়ামাহার যে শোরুমটা আছে, মোটরসাইকেল গ্যালারি, সেই শোরুমের পাশেই। এটা মূলত চৌমুনির একটু আগে, আগ্রাবাদ থেকে যদি আসেন এক্ষেত্রে। তো গিয়ে দেখি যে সার্ভিস সেন্টার বন্ধ। তো পরবর্তীতে অনেকক্ষণ অপেক্ষা করার পর ওনারা আস্তে আস্তে আসে, এবং আমার গাড়ির পাশাপাশি অন্যান্যরাও ওনাদের বাইক নিয়ে এসেছে। তো যারা সার্ভিসের লোকজন আছে তারা এসে প্রথমে আস্তে আস্তে সব কিছু ওপেন করা শুরু করে। আমার গাড়িটা দ্বিতীয় সিরিয়ালে ছিল, যেহেতু আগে থেকে আমার অনলাইনে বুকিং দেওয়া ছিল। তো ফার্স্টে ওনারা সাইডের যে বডি পার্টগুলো আছে বা কিটগুলো আছে সেগুলো খোলা শুরু করে, কারণ গাড়িটা প্রথমে ওয়াশ দিতে হবে। তো ওয়াশের আগে ওনারা যে কিটগুলো আছে এগুলো খুলে নেয়। আমি যেহেতু সার্ভিস করতে এসেছি, এক্ষেত্রে একটা ইয়ামাহা লুব এবং ইয়ামাহার অয়েল ফিল্টার নিয়ে নিই। তো ফার্স্টে ওনারা সব কিছু খুলে ওয়াশে দিয়ে দেয়, যেটা ওনাদের সার্ভিসের প্রথম কাজ। যেহেতু ওয়াশ করতে একটু সময় লাগবে, তো সে পর্যন্ত আমি ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকি। তো ওয়াশ শেষ করে ওনারা সরাসরি গাড়িটা বেতে নিয়ে আসে। তো প্রথমে ওনারা হাওয়া দিয়ে ভালো করে গাড়িতে লেগে থাকা অবশিষ্ট পানিগুলো ক্লিন করে নেয় বা সরিয়ে দেয়। তারপর ফার্স্টে ওনারা ব্যাটারিটা চেক দেয়। গাড়ির ব্যাটারির যে কানেকশনগুলো আছে সেগুলো ভালো করে সিরিজ কেবলস দিয়ে ঘষে দেন, যে কার্বনগুলো আছে সেগুলো উঠিয়ে ওনারা ব্যাটারিটা ফিটিং করে, এবং ব্যাটারির চার্জটাও চেক দেয় এফাকে। ব্যাটারির কাজ শেষ করে ওনারা প্লাগটা খুলে, এবং ওনাদের একটা ব্রাশ দিয়ে ভালো করে প্লাগের সব কার্বনটা ক্লিন করে নেয়, কারণ প্লাগ কিন্তু গাড়ির মাইলেজের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাগের কাজ শেষ করে ওনারা থ্রটল এবং ক্লাচের অ্যাডজাস্টের কাজ শুরু করে। প্রথমে ওনারা ক্লাচটা অ্যাডজাস্ট দেয়। ক্লাচ অ্যাডজাস্ট দেওয়ার পর থ্রটল কেবলটা ভালো করে অ্যাডজাস্ট করে দেয়, যেন এক্সট্রা কোনো ফ্রি প্লে না থাকে। দেন সেই কাজটা শেষ করে ওনারা সামনের চাকার যে রডটা আছে ওই রডটা খুলে সেটা ভালো করে গ্রিস করে। এখানে আসলে সার্ভিসে এই গ্রিসিংটা মূল বিষয়, কারণ গাড়ি দীর্ঘদিন চলতে চলতে গাড়ির যে গ্রিস থাকে বা অয়েলটা থাকে বিভিন্ন জয়েন্টে, সেই অয়েলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সময় মতো এগুলো আসলে পরিচর্যা না করলে গাড়িতে বড় রকমের ক্ষতি আসতে পারে। তো গ্রিস শেষে ওনারা পুনরায় রডটা আবার ফিটিং করে দেয়। ফিটিং শেষে ভালো করে চাকাটা ঘুরিয়ে দেখে যে কোনো প্রকার প্রবলেম আছে কিনা বা ফিটিংটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তারপর ওনারা সামনের চাকার ব্রেক ক্যালিভারটা খুলে মূলত ব্রেক শুটা এবং বাকি যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেয়। পরিষ্কার শেষে আপাতত সামনের চাকার কাজ শেষ। দেন ওনারা এয়ার ফিল্টার ক্লিনিংয়ের কাজ শুরু করে। এয়ার ফিল্টারটা আমার বেশি দিন হয়নি, লাগানো হয়েছে। তো এক্ষেত্রে ওনারা খুলে ভালো করে হাওয়া দিয়ে যে ধুলাবালি আছে সেটা পরিষ্কার করে দেয়। সাথে এয়ার ফিল্টারের যে চেম্বারটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে দেয়। আর এয়ার ফিল্টারের চেম্বারের নিচে মূলত একটা নজলের মতো আছে, যেটাতে ইঞ্জিন থেকে ওভারফ্লো হয়ে যে ইঞ্জিন অয়েলটা বের হয় সেটা জমে থাকে। তো এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পর সেই নজলটা পরিষ্কার করে নিতে হয়। এটা আপনারা বাইকের এয়ার ফিল্টার চেম্বারটা যখন খুলবেন বা সাইড কিটটা যখন খুলবেন, তখন নিচের দিকে একটা নজলের মতো দেখতে পাবেন। খুলে দেখবেন যে সেখানে ইঞ্জিন অয়েলের মতো ময়লা জমে আছে, তাই সময় মতো এটা পরিষ্কার করে নেবেন। বাইকের সবথেকে বেশি ব্যবহৃত মুভমেন্ট পার্টের মধ্যে গিয়ার লিভারটা অন্যতম, তাই ওনারা এয়ার ফিল্টারের কাজ শেষ করে দেন গিয়ার লিভারটা খুলে সেটার ভিতরে যে ময়লা জমে আছে সেটা পরিষ্কার করে ভালো করে গ্রিস দিয়ে দেন সেটা আবার পুনরায় ফিটিং করে দেয়। এরপর ওনারা চলে আসে বাইকের পেছনের চাকায়, যেটাতে বাইকের সব থেকে বেশি প্রেশার পড়ে। সেখানে যে জয়েন্টটা আছে অর্থাৎ কানেক্টিং যে রডটা আছে সেটা খুলে ভালো করে ক্লিন করে দেন আবার গ্রিস করে লাগিয়ে দেয়। এর পাশাপাশি সুইং আর্মের যে রডটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে গ্রিস লাগিয়ে দেয়। এখানে পেছনের চাকা যখন খুলে
তখন পেছনে যে শক অ্যাবজর্ভারটা আছে সেটার জয়েন্টের যে বুশটা আছে লুব্রিকেন্ট দিয়ে দেয়। আসলে বাইকের চালক এবং বাইকের যে ভার, মূল ভারটা কিন্তু পেছনের সাসপেনশনেই কিন্তু সব থেকে বেশি পড়ে। যেহেতু এই বাইকে ফুল মাডগার্ড থাকে না, এক্ষেত্রে হচ্ছে এই সাসপেনশনের এই জায়গাটাতে বেশি পরিমাণে কাদামাটি লেগে থাকে অল টাইম। আর যেহেতু বর্ষার মৌসুম, এক্ষেত্রে তাই এই জায়গাটা সবসময় হচ্ছে ক্লিন করা প্রয়োজন, কারণ এই জয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট, কারণ এটার উপরে হচ্ছে বাইকের সম্পূর্ণ ভারটা এসে পড়ে থাকে। এরপর ওনারা পিছনে যে ব্রেক ক্যালিভারটা আছে সেটা খুলে ভালো করে পরিষ্কার করে পুনরায় হচ্ছে আগের মতো আবার ফিটিং করে দেয়। ফিটিং শেষে ওনারা পুনরায় হচ্ছে চেইনটা আবার পরিমাণ মতো অ্যাডজাস্ট করে দেয়। পেছনের চাকার কাজ শেষ করে আবার হচ্ছে ফুল ইঞ্জেক্টরটা খুলে, কারণ বাইক সার্ভিসিংয়ে ফুল ইঞ্জেক্টরটা ক্লিন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে কিন্তু ইঞ্জিনে পরিমাণ মতো তেল পৌঁছায়। আর যেহেতু বাংলাদেশের তেলের অবস্থা তেমন একটা ভালো না, তাই সময় মতো এটা হচ্ছে ক্লিন করতে হয়। তো ওনাদের কাছে একটা ফুল ইঞ্জেক্টর ক্লিনার আছে। আদৌ এটার মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয় কিনা তা আসলে আমার নিজেরও একটু সন্দেহ হয়, কারণ ফুল ইঞ্জেক্টর অনেক কম্পোনেন্টস আছে যেগুলোর পরিষ্কারের জন্য অন্যান্য আধুনিক যন্ত্র রয়েছে। তো ওনাদের কাছে যেটা আছে সেটার মাধ্যমে হচ্ছে ফুল ইঞ্জেক্টরের মধ্যে দিয়ে জাস্ট তেলটাকে স্প্রে করা হয়। আমার মনে হয় না যে এটার মাধ্যমে পরিপূর্ণভাবে হচ্ছে ফুল ইঞ্জেক্টরটা ক্লিন হয়, কারণ লিটারালি ফুল ইঞ্জেক্টরটা যখন বাইকে লাগানো থাকে সেম কাজটা, অর্থাৎ ফুয়েল স্প্রেয়ের যে কাজটা, এটা কিন্তু বাইকের ফুয়েল পাম্প করে থাকে। ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করতে দিয়ে উনি এবার বাইকের যে হেড কভারটা আছে সেটা খোলা শুরু করে। মূলত টেপিট অ্যাডজাস্টের জন্য এই কাজটা করছে উনি, কারণ একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু টেপিটটা অ্যাডজাস্ট করে নিতে হয়, তা না হলে ইঞ্জিন থেকে বাজে রকম সাউন্ড আসতে থাকে। আমার জানা মতে 150 সিসি সেগমেন্টে ইয়ামাহা FZ-V2 এবং ফেজার এই দুইটা গাড়ির সাউন্ডই সব থেকে কম। তাই এক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনে যদি একটু থেকে একটু সাউন্ড কোনো প্রকার চেঞ্জ আসে এটা সম্পূর্ণ কিন্তু বোঝা যায়, তাই সময় মতো হচ্ছে টেপিটটা অ্যাডজাস্ট করে নিতে হয়। আমি আশা করেছিলাম যে তিনি আমার টেপিটটা অ্যাডজাস্টের সময় বিভিন্ন মেজারমেন্ট ব্যবহার করবে, কিন্তু দেখতে পেলাম যে উনি ওনার অনুমানের উপর নির্ভর করে হচ্ছে বা ওনার অভিজ্ঞতার উপর নির্ভর করে হচ্ছে টেপিটটা অ্যাডজাস্ট করে দেয়। এখন এক্ষেত্রে হতে পারে হয়তো ওনার অভিজ্ঞতা মেজারমেন্টের থেকে ভালো, তাই এই কাজটা উনি করেছে। বাকিটা ওনাদের নিজস্ব বিষয়। টেবিলের কাজ শেষ করে আবার ফুল ইঞ্জেক্টরটা এনে তিনি হচ্ছে ফিটিং করে দেয় ভালো করে, এবং যে নাট বা স্ক্রু আছে সেটা ভালো করে টাইট করে লাগিয়ে দেয়। যেহেতু আমার লাস্ট ইঞ্জিন অয়েলটা দিয়ে 1000 কিলো চালানো হয়ে গিয়েছিল, আর এখন যেহেতু টেপিটের কিছু কাজ করা হয়েছে, অর্থাৎ ইঞ্জিনের ঢাকনা খোলা হয়েছে, তাই ইঞ্জিন অয়েলটা আমি ভাবলাম চেঞ্জ করে নিই, সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিই। যেহেতু বাইকের এখন ইন্টারনাল কাজ মোটামুটি শেষ, তো এক্ষেত্রে হচ্ছে ওনারা একটা কম্পিউটার ডিভাইসের মাধ্যমে হচ্ছে বাইকটাকে পুনরায় একটা চেক দেয়। মূলত বাইকের যে সেন্সরগুলো আছে এই সেন্সরগুলোর সাহায্যে হচ্ছে বাইকের টেম্পারেচার বা বাইকের ইন্টারনাল, বিশেষ করে ইঞ্জিনের কী অবস্থা, এ ধরনের আদার্স যে বিষয়গুলো আছে এগুলো সব মিলিয়ে হচ্ছে একটা রিপোর্ট তৈরি করে। মূলত বর্তমানে বাইকের কন্ডিশন কেমন আছে বা কোনো প্রকার ইস্যু আছে কি না, ইলেকট্রিক্যাল হোক নন ইলেকট্রিক্যাল হোক, এই বিষয়গুলো হচ্ছে সেই কম্পিউটার ডিভাইসের মাধ্যমে হচ্ছে ওনারা চেক করে নেয়। ফাইনাল চেকের পর হচ্ছে পুনরায় আবার যে কিটগুলো আছে এগুলো ফিটিং করা শুরু করে। ওনাদের একটা বিষয় বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে ওনারা ওয়াশের সময় হচ্ছে অনেকগুলো স্ক্র্যাচ ফেলে দেয় আমার বাইকের কিটগুলোতে। হয়তো কিটগুলো ফ্লোরে রেখে ওনারা হচ্ছে ওয়াশ করেছিল, কি করেছে আসলে ওনারাই ভালো বলতে পারবে। বিষয়টা আসলে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ নতুন বাইকের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো প্রকার স্ক্র্যাচ মানা যায় না যদি না নিজের দ্বারা হয়। আমি যেহেতু সার্ভিস করতে এসেছি, অবশ্যই আমি চাই আমার বাইকটার যেন সব কিছু ঠিকঠাকভাবেই থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই ওনাদের নজরে রাখা উচিত, যেন ওয়াশের ক্ষেত্রে যেহেতু বাইকের কিটগুলো প্লাস্টিকের হয়ে থাকে, এগুলোতে যেন কোনো প্রকার স্ক্র্যাচ না পড়ে এবং যেন যত্ন সহকারে ওয়াশটা করা হয়। ওভারঅল বাকি সব কিছু ওনাদের ঠিকই ছিল, তবে শুধুমাত্র এই সার্ভিসে আমি দুইটা জিনিস বলবো ওনাদের একটু আপডেটেশন করার জন্য। এক হচ্ছে ফুয়েল ইঞ্জেকশনটা ক্লিনিংয়ের ক্ষেত্রে যেন আর একটু উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, আর দ্বিতীয়ত হচ্ছে বাইক ওয়াশের ক্ষেত্রে যেন একটু বেশি যত্নশীল হয়, কারণ আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার বাইক ওয়াশ করা হয়েছে কিন্তু তারপরেও কাদামাটির ছাপ লেগে আছে। তো এই বিষয়গুলি একটু অবশ্যই ওনাদের নজরে রাখা উচিত, যেহেতু প্যাকেজ 3টাই ওনাদের একটা হাইস্ট প্যাকেজ, আর একটা সার্ভিস করাতে এসেছি, সার্ভিসটা যেন প্রপারলি হয়, কাস্টমার স্যাটিসফ্যাকশনটা যেন ভালো হয়। তো এক্ষেত্রে হচ্ছে ওনাদের উচিত এই বিষয়গুলো একটু নজরে রাখার এবং কাস্টমারদের থেকে একটা ভালো ফিডব্যাক নেওয়ার। যদিও ওনারা একটা IVR কল করে থাকে সার্ভিস নেওয়ার পর, কিন্তু আসলে ওইটা কতটুকু প্রয়োগ হয় সেটা একমাত্র ওনারাই বলতে পারবে। তো যাই হোক, সার্ভিস শেষ করে দেন হচ্ছে আমি পাম্পে চলে যাই। যেহেতু শুরুতে আমি দেখিয়েছি আমার বাইকে তেল নেই বললেই চলে,
তো পাম্পে তেল নেওয়ার পর হচ্ছে একটা বরাবর মতো অকটেন বুস্টার ব্যবহার করি। তো এইভাবে হচ্ছে আমার আজকে দিনটা শেষ হয়। ওভারঅল ওনাদের সার্ভিস 1500 টাকা এবং সাথে হচ্ছে আমার ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার বাবদ হচ্ছে এক্সট্রা আরও 1000 টাকার মতো খরচ হয়। তো সব মিলিয়ে দিনটা আজকে অনেক ব্যয়বহুল ছিল। আসলে একটা বাইক কিনলে হয় না, ওইটা ভালোভাবে মেনটেনেন্স করতে হয়, ওইটার পিছনে অর্থ ব্যয় করতে হয়। তাই অনেকেই বলে যে একটা বাইক পালার বউ পালা সমান। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।